এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। আজকে অনেকদিন পর একটা ভিডিও বানাচ্ছি। লাস্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম মার অবস্থা কি আসল বিষয়। এটাও বলেছিলাম মেবি এটাই লাস্ট দেখা, আর দেখাবো না কখনো ডিটেলসে বলো। অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলিতে এখন একটা ক্রাইসিস চলছে। তোমরা সবাই জানো মার সিচুয়েশান ভালো ছিল না কয়েক বছর ধরেই। তো লাস্ট 2-3 মাস দুর্গাপূজার পর থেকে মার অবস্থা খুব খারাপ চলছিল। অসুস্থ, অনেক দিন হসপিটালে ছিল, 14-15 দিন। ওখান থেকে বাড়িতে নিয়ে এসেছি। বাড়িতে নিয়ে ঘরেও ঢুকাতে পারিনি, বাইরেই ছিল ড্রয়িং রুমে। ভেবেছিলাম যখন সুস্থ হবে, একটু স্টেবল হবে, শরীরটা একটু শক্ত হবে, তখন ঘরে নিয়ে যাব। কিন্তু সেই সময়ে আমাদেরকে আর দেয়নি। তো আমি জানি আমার ভ্লগস ওনার অনেক বান্ধবীরা, অনেক ফ্রেন্ডসরা দেখে, আমার বান্ধবীরা দেখে, ওর মানে চেনা পরিচিত অনেক মানুষই দেখে। ওনারা খোঁজ খবর নেয় যে আমার শাশুড়ি মা কেমন আছেন আগে, এখন। তো অনেকজনই জানে না, কারণ আমি কোনো ভিডিও বা ব্লগ করার সুযোগ পাইনি। হঠাৎ করে এত কিছু হয়ে গেছে, তো কথা কিছু বলার সুযোগ আমি করতে পারিনি। মোদ্দার কথা হচ্ছে গিয়ে মার নেই আমাদের মধ্যে। 29 নভেম্বর বিকেলবেলা অ্যারাউন্ড 4:15 দিকে মা এই পৃথিবী ছেড়ে, আমাদের ছেড়ে চলে গেছেন। আর আশা করি যেখানেই আছে বা যেখানেই গেছে খুবই ভালো আছে। লাস্টের 1 মাস উনি খুবই কষ্ট পেয়েছেন। আর আমরা অ্যাজ আ ছেলে মেয়ে বা দীপশা অ্যাজ আ বৌমা, কারোরই সেই জিনিসটা দেখে একদমই ভাল লাগছিল না। উনি এই পার্টিকুলার ডিজিজটা নিয়ে অনেক দিনই ভুগেছে, বাট এই লাস্টের 40 ডেজ পোস্ট দিওয়ালি 2025, ওই 40 ডেজ ওয়াজ মোর দেন 10 ইয়ার্স ফর হার। তো খুব কষ্ট পেয়েছে, খুবই অসুবিধা হয়েছে। আমরাও সবসময় এভরি ডে ওয়াজ আ নিউ চ্যাপ্টার ফর আস। প্রত্যেক দিন নতুন চ্যালেঞ্জেস, প্রত্যেক দিন এটাই যে আজকে মার শরীরটা কেমন যাবে, আজকে কি হয়, আজকের পুরো দিনটা কিভাবে যাবে। এই সবের মধ্যেই মা আমাদের 29 নভেম্বরে ছেড়ে চলে গেছেন। আশা করি যেখানেই আছে খুবই ভালো আছে, খুবই ভালো থাকবেন। আমরা আজকে যেটাই হয়েছি বা যতটুকুই এই জীবনে এগোতে পেরেছি, সেটার মধ্যে ওনার 99% অবদান আছে। আমার বাবারও আছে, কিন্তু ওই 1% অ্যাজ আ সাপোর্ট সিস্টেম বা ফাইন্যান্সিয়াল পয়েন্ট অফ ভিউতে আজকে আমরা যেখানেই যে জায়গায় আছি, পৌঁছাতে পেরেছি বা জীবনে যতটুকুই অ্যাচিভ করেছি, সেটার পিছনে 99% কি বলবো, মানে পুরোটাই মারই অবদান। বাবা সাপোর্ট হিসেবে থেকেছে, যেরকম অন্য বাবারাও থাকে, কিন্তু পুরো পরিচালনা মাই করেছে। তো মা না থাকাটা আমাদের জন্য এখনো মেনে নেওয়াটা খুবই কঠিন, কিন্তু যেটা সত্যি সেটা তো মানতেই হবে। আর একদিকে আমরা দুঃখিত অবশ্যই যে মা নেই আমাদের সাথে, কিন্তু আরেকদিকে একটু স্যাটিসফাইডও যে ঠিক আছে, ওনার এই মানুষ রূপে যেই কষ্টটা উনি পাচ্ছিল লাস্টের 1 মাস ধরে, সেই কষ্টটার থেকে ওনার মুক্তি পেয়েছেন। এখন থেকে সবাই তো জীবনে এগোতে লাগবে, তো আমরাও এগোবো এই জীবনের পথ ধরে। কিন্তু সেটাই আর কি, এর পরের থেকে আর আমাদের পরিবারে বা আমাদের এই এক্সটেন্ডেড ফ্যামিলিতে মা বললে জিনিসটা আর থাকবে না, এটাই। আর তোমাদের ব্লগেও আর অবভিয়াসলি মাকে তোমরা দেখতে পারবে না। যাই হোক, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা যারাই চেনো বা নাও চেনো, আমাদেরকে এই ব্লগের থ্রুতেই চিনেছো, আমার মাকে নিজেদের প্রার্থনাতে রেখো। আর আশা করো যে ওনার যাতে স্বর্গবাসী হয়, আর যেখানেই আছে উনি সেখানে যাতে খুব ভালোভাবে থাকে এর পরের জীবনটা নিজের। তো সেই আর কি, তো হয়ে গেছে আজকে। আমাদের এই ঘটনা ঘটেছে 29 নভেম্বর। সেদিন আমরা কেউ ছিলাম না বাড়িতে। আমি বাবির ওখানে গিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে কলকাতা যাওয়ার আছে।
অনেকদিন ধরে অসুস্থতাটা ছিল, দেখছিলাম কনস্ট্যান্ট একই রকম। তো যত রকমের ব্যবস্থা করে দেওয়া যেতে পারে সব রকমের ব্যবস্থা আমরা করেছি ওনার জন্য, লোক রাখা, জিনিসপত্র, অক্সিজেন, এভরিথিং যেটা উনি মানে দরকার লাগতে পারে সাডেনলি কোনো ক্রাইসিসের সময়, সব কিছু ব্যবস্থা করেই আমি তারপরে মানে সবাই মিলে ডিসাইড করলাম ঠিক আছে আগে থেকে তো টিকিট কাটা, যাই কলকাতা গিয়ে বিয়েটা অ্যাটেন্ড করে আসি। কেউ যাবে না, জাস্ট একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি কলকাতায় গিয়েছিলাম, ভেবেছিলাম কোনো রকমে 7টা দিন কাটিয়ে চলে আসতে পারবো, যেভাবে বাকি 7টা দিন কাটিয়ে দিয়েছি মাকে দেখে দেখে। মা এভাবেই থেকেছে, মানে ভেবেছিলাম করে নেব। তো আমি গিয়েছিলাম 28 তারিখ, নভেম্বরের 28 তারিখ সকালবেলার ফ্লাইটে। যখন থেকে গেছি তখন থেকে এখান থেকে ফোন করে সৌম্য, পাপা সবাই বলছে যে অবস্থা তো ভালো দেখছি না, আস্তে আস্তে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে। মানে শরীর ঠান্ডা হয়ে যাওয়া মানে ব্লাড সার্কুলেশন আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, এটার মানে এটা। খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছিল, পটি হিসু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল, 24 ঘন্টা হয়ে যাচ্ছিল, সব কিছু বন্ধ হয়ে যাচ্ছিল। তো মনে মনে না একটা জিনিস হচ্ছিল যে মেবি 7 দিন আর নিতে পারবো না, মেবি 3-4 দিনের পরে কলকাতা থেকে আবার আগরতলা ব্যাক করতে হবে। কিন্তু সেটাও হার মানিয়ে, ভুল মানিয়ে যেদিন গেছি 28 তারিখ, তার পরদিনই 29 তারিখে আমাদের ব্যাক করতে হয়েছে এই খবর পেয়ে যে মা আর নেই। আমরা আগেই বুঝতে পেরেছি যে মার শরীরটা অতিরিক্ত খারাপ করে ফেলেছে, আমাদেরকে চলে আসার দরকার। তখন আমরা দুপুরবেলায় 2:08টার দিকে আমরা টিকিট কেটে ফেলেছি, কিছু করার নেই, আমরা তো আর জানতাম না সাডেনলি এতটা খারাপ করে নেবে। যদি জানতাম নিশ্চয়ই যেতাম না, বুঝতে পারিনি আমরা কেউই। তো বিকালবেলা যখন আমরা রেডি হয়ে 2 ঘন্টার মধ্যে রেডি হয়েছি, এয়ারপোর্টের জন্য বেরোবো, জুতো টুতো পরছি, ওই টাইমে সৌম্য ফোন করে বললো যে মা আর নেই। তখন তো আর কিছু করার নেই। তো এটাই মনে দুঃখ আর কি, যে ওই মানুষটা সবসময় না মানে ভিতরে শরীরের যন্ত্রণা তো ছিলই, তো অ্যাটেনশন সিকারের মতো মানে অ্যাটেনশন সিক করতো, যে এসছো আমাকে একটু দেখো, আমি একটু শব্দ করছি আমার কাছে আসো, মানে সবাইকে নিয়ে বসে থাকতে চেষ্টা করতো, মানে চাইতো যে আমি যাতে একা না বসে থাকি, সবাই যেন আমার আশেপাশে ঘুরঘুর ঘুরঘুর করে। তো সেটাই হলো না আর কি। যাওয়ার সময় কেউ না ওনার পাশে, মানে আমরা কেউ পাশে ছিলাম না আপনজনরা। সৌম্য ঘরে বসে ওর ক্লাস করছিল, সেদিন ছিল শনিবার, ওর ক্লাস থাকে তোমরা জানো, ক্লাস করছিল। পাপা গেছিল মার জন্য, অতিরিক্ত মানে ডিটোরিয়েট করছিল তো ইয়েটা শরীরটা, পাপা গেছিল ইঞ্জেকশন আনতে, ইঞ্জেকশন কিনতে গেছিলো। আর ঘরের মধ্যে আয়া ছিল, ঘরের সার্ভেন্ট যারা থাকে ওনারা ছিল। তারপরও না বাড়ির মানুষ তো বাড়ির মানুষই হয়, তো আমরা কেউ ছিলাম না। ছিল আয়া ছিল পাশে, কিন্তু আয়া বুঝতে পারিনি যে মা নেই, কারণ আমরা মাকে বাইরে থেকে এক্সটার্নালি অক্সিজেন প্রোভাইড করতাম। তো প্রোভাইড করা অবস্থায় যদি বডি থেকে প্রাণ যদি চলেও যায়, 2-3 মিনিটের জন্য তোমাদেরকে ওই অক্সিজেনের ফ্লোটা তোমাদেরকে দেখাবে, যে কারণ ওটা তো বাইরে থেকে যাচ্ছে। তো সেটা দেখেও মেবি কেউ বুঝতে পারেনি যে উনি নেই। আর গত 1 দিন আগের থেকেই শরীর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছিল, তো অটোমেটিকলি শরীর ঠান্ডা, তো সেটা দিয়েও আমরা কেউ বুঝতে পারিনি। ইঞ্জেকশন নিয়ে আসার পরে যখন ইঞ্জেকশন যে পুশ করবে, সে যখন এলো, উনি যখন হাতের মধ্যে না পালস খুঁজছিল, তখন উনি বলেছেন যে মা তো আর নেই। তো তখনই আমরা জানতে পেরেছি। তো আমরা মোটামুটি একটা টাইম বুঝতে পেরেছি যে 4টা-5টার মধ্যেই হয়েছে ঘটনাটা। তো মনে এটাই দুঃখ যে পাশে থাকতে পারিনি। জানি মা আশেপাশেই আছে, ক্ষমা করে দিও মা, করতে পারিনি জিনিসটা। সত্যি আমরা আশেপাশে তোমার থাকতে পারিনি তোমার শেষ সময়ে, লাস্ট সময়ে, এটাই মনে দুঃখ। কিন্তু হ্যাঁ, মন থেকে একদম সত্যি কথা বলতে আমরা সবাই খুব খুশি হয়েছি ওনার জন্য, যে উনি এই কষ্ট থেকে বেরিয়েছেন। লাস্ট 2টা মাস খুব কষ্ট পেয়েছে, আমরা তো বুঝতে পারি। আমাদের বেঁচে থাকার মেইন একটা সোর্স হলো নিঃশ্বাস নেওয়া। এতদিন অবধি আর্টিফিশিয়ালি যেভাবে করেই হোক নিঃশ্বাস নিচ্ছিলেন উনি, গত 2017 থেকে এত ক্রনিক একটা ডিজিজ নিয়ে উনি এতটা বছর বেঁচেছেন। লাস্ট পর্যায়ে না কোনো কিছু করে ওনাকে অক্সিজেন আমরা প্রোভাইড করতে পারছি না, কারণ ওনার বডিতে গিয়ে কোনো কিছুই কাজ করছে না। দুটো অক্সিজেন সিলিন্ডার, যেগুলো আমরা কোভিডের সময় ইউজ করতাম, ওই গাড়ি দিয়ে নিয়ে আসতাম সিলিন্ডারের মতো, এগুলো আমাদের আনা ছিল। ওগুলো দিয়েও ওনার অক্সিজেন রেটিং আমরা মানে 60-70 এমন দেখাচ্ছিল,
মানে যেটা অনেকটাই কম, ওনার জন্য তো অনেকটাই কম, ওনার তো এটার সাথে সাথে আরও অনেক রকমের প্রবলেম ছিল। তো সেটাই আর কি, কষ্ট পেয়েছে লাস্ট কিছু মানে 2 মাস। তো সেই কষ্ট থেকে বেরিয়ে উনি স্বাধীনভাবে এখন থাকতে পারছে, নিঃশ্বাস নিতে পারছে, সেটাই আমাদের মনে নিশ্চিন্ত একটা ব্যাপার। কিন্তু হ্যাঁ, খালি জায়গা কখনো পূরণ হয় না, মা বাবার জায়গা কোনো দিন পূরণ হয় না। যতই বৃদ্ধ হোক, যত কিছুই হোক, মা বাবার জায়গা কেউ পূরণ করতে পারে না। তো সেটাই আর কি, আজকে 6 দিন ভেবেছিলাম বলবো তোমাদের আগে, কিন্তু হয়নি, করতে পারিনি, ওই মন মানসিকতা তৈরি করতে পারিনি আমরা কেউই। আজকে 6 দিন হয়ে গেছে, আর আমরা 11-12 তারিখ আমাদের কাজ হবে, মার কাজ হবে। তো সেটাই ভাবলাম তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা অনেকজনই দেখো। আর ভাবি এসছে সেদিনই, ভাবির মন খুব খারাপ, স্বাভাবিক কথা, মেয়ে মানুষ তো। আমরা তো দেখেছি ভাবি সারা জীবনই মাকে দেখে এসছে। আমরা সবার থেকে ভাবি সব থেকে বেশি মার জন্য করেছে। তো স্বাভাবিক, ওর মনে যেটা চলছে সেটা আমরা কেউ বুঝতে পারবো না, আমরা জানতে পারবো না, মা বাবা তো সবার একই না। তো সেটাই, তো আস্তে আস্তে লাইফ আবার নর্মালে আসবে, এটা একদম সবার লাইফে ঘটে, এটা আমরা সবাই একদিন না একদিন সবাইকে ছেড়ে আমরা যাব, কষ্ট তো থাকবেই, কিন্তু এগিয়ে যাব আমরা আস্তে ধীরে সবাই। কিছুদিন পরে আমাদের আগরতলায় ছেড়ে যাওয়ার কথা, মানে এটাই ভাবি, আগরতলা এসছে আমরা অলমোস্ট 1.5 বছর হয়ে যাচ্ছে, এখন আস্তে আস্তে আমার আর ওর আগরতলা ছেড়ে যাওয়ার প্ল্যানিং চলছে। প্ল্যানিং বলতে কি, চাকরি বাকরি তো করতে হবে, তো সেটার জন্যই যাওয়ার একটা ইয়ে চলছে। মাকে বলেছি, মা বলছে হ্যাঁ তোদের আবার যাওয়ার সময় হয়ে গেছে, ঠিক আছে যা। তো মাও মেবি বুঝতে পেরেছে যে এখন আর মেবি আর ওনাকে দেখার কেউ থাকবে না, বলে আরও কয়েকদিন বাঁচতো, আরও কয়েকদিন বাঁচার ইচ্ছেটা মেবি ওনার মধ্যে থাকতো। যাই হোক, উনি সবাইকে ফ্রি করে নিজে ফ্রি হয়ে চলে গেছেন। তো এটাই তোমাদেরকে বলার ছিল, এটাই তোমাদেরকে জানানোর ছিল। তোমরা প্রার্থনা করো আমাদের মার যেন ভালোভাবে সব কিছু কাজ আমরা কমপ্লিট করতে পারি, সব কিছু যেন শান্তিমতো হয়, সুন্দরভাবে হয়, মা যেন স্বর্গে গিয়ে ভালোভাবে থাকতে পারে নিজের মতো করে। চলো, আজকের ব্লগটা এতটুকুই ছিল, দেখা হবে আবার নেক্সট ব্লগে। নর্মাল লাইফটা আবার আস্তে আস্তে নর্মাল করে, নর্মাল লাইফে নর্মাল ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার আস্তে ধীরে ফিরে আসার চেষ্টা করব। চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই। তোমরাও ভালো থেকো, তোমরাও তোমাদের মা বাবার যত্ন নিও, নিজেদের যত্ন নিও, সুস্থ থাকো, ঠিক আছে? চলো, আজকে এই ব্লগটা এই পর্যন্তই। চলো। পুরাটা বইরা দিয়ে না, গাছটার একটু এদিকে নগা। বাস বাস